আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিয়ের বাঁধন গল্পের 14 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ফারহা ঢুলে পড়তেই আয়াত দ্রুত ফারহার নিস্তেজ দেহটাকে ধরে নেয়। ফারহার কোনো জ্ঞান নেই। আয়াত ফারহাকে ডাকতে থাকে কিন্তু ফারহার কোনো সাড়া নেই। আহান এগিয়ে গিয়ে ফারহাকে ধরে অনুভব মাজেদ মিয়ার কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন চাচা। মাজেদ মিয়া বলল, তোমরা যা করছো ঠিক করছো। আমি অক্ষম মানুষ, কিছু ক্ষমতা নেই, বিধায় চুপ থাকি। তোমরা ফারহাকে নিয়ে যাও, মেয়েটার কোনোদিনও সুখে মুখ দেখেনি। তাদের কথার মাঝে রুবায়েত বলে, অনুভব মেয়েটাকে জ্ঞান নেই। অনুভব রুবায়েতের কথা শুনে যেখান থেকে আয়াতের কাছে যায়। আয়াত কান্না করছে, ফারহাকে বারবার ডাকছে। মুহু এগিয়ে এসে বলে, আমার মা জোর করে বিয়ে দিচ্ছিল, আপুকে অনেক মারে কষ্ট দেয়। আপু অনেকগুলো ওষুধ খেয়েছে, আমি দেখেছি। ছোট মুহুর কথায় সে এখানে বিস্ফোরিত ঘটে। মাইমুনা এগিয়ে এসে মেয়েকে ধরে বলে, ও ছোট মানুষ, কখন কি বলে ঠিক নাই। ছোট মুহু মাইমুনার থেকে সরে গিয়ে বলে, তুমি মিথ্যা বলছো, আমি দেখেছি তুমি আপুকে মারো বকো। আমি আপুকে বললে বলতো, বড়রা শাসন করে, যা যা করে আমাদের ভালোর জন্যই করে, মা তো আমায় বকে না, মারেও না। মুহুর কথায় মাইমুনা কপাট রাগ দেখিয়ে মেয়েকে টেনে কমন ঘরে নিয়ে যায়। রুবায়েত বলে, পিচিটা বলল ওষুধ খেতে দেখেছে, আমাদের আর লেট করা উচিত হবে না, দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। অনুভব আয়াতকে বলল, এভাবে মরা কান্না বন্ধ করো, আমাদের হসপিটালে যেতে হবে। তারপর আহানকে বলল, দ্রুত ওকে গাড়িতে নিয়ে আয়। বলে অনুভব আয়াতের হাত ধরে সামনে নিয়ে যায়। আহান কি করবে, বেঈমান মেয়েকে কিভাবে নিয়ে যাবে ভেবে পাচ্ছে না। রুবায়েত আহানের দিকে তাকিয়ে বলল, যা ভাবার ভাবুক, বলার পর করিস, এখন আপাতত ফারহাকে নিয়ে নে। লেট করলে মেয়েটার ক্ষতি হয়ে যেতে পারে, হতেও পারে মেয়েটার দুনিয়া। রুবায়েতের কথা শেষ হওয়ার আগে আহান ফারহাকে পাজাকুলে তুলে নিয়ে গাড়ির দিকে যায়। রুবায়েত তা দেখে বলল, শালা লাইন এসেছে। আহান ফারহাকে নিয়ে গাড়িতে উঠে বসে। আয়াত তাড়াতাড়ি এসে ফারহার শরীরটা ধরে। অনুভব আর রুবায়েত সামনে এসে বসে পড়ে। গাড়ির ভিতরে এক অস্বস্তিকর নীরবতা। আহান এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকে, তার চোখ মুখ লাল হয়ে আছে, বুকের ভিতরে এক অজানা যন্ত্রণার ঢেউ। ফারহাকে এই অবস্থায় দেখে নাকি তার দেওয়া আঘাতে কোনটা বেশি কষ্ট দিচ্ছে সেটা সে নিজে ঠিক বুঝে উঠতে পারছে না। প্রায় 20 মিনিটের মধ্যে তারা পৌঁছে যায় সিটি হসপিটালে, অনুভবে পরিচিত এক ডাক্তারের কাছে। তৎক্ষণাৎ ফারহাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ডাক্তার চোখে চোখে সব বুঝে নেয়, স্লিপিং খাওয়ারই লক্ষণ, জ্ঞান নেই, তবে শ্বাস প্রশ্বাস চলছে, দ্রুত চিকিৎসা শুরু হয়। আহান করিডোরে এক পাশে দাঁড়িয়ে থাকে, ভেতরে কি হচ্ছে সবটাই তার চোখের সামনে। পাশের চেয়ারে বসে আছে আয়াত, চোখে মুখে গম্ভীরতা, উদ্বিগ্ন ছাপ, ঠোঁট কাঁপছে হালকাভাবে। রুবায়েত হাসপাতালে এসে জরুরি এক কাছে পড়ে যাওয়ায় তাদের নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। অনুভব আহানের কাছে গিয়ে বলল, সব ঠিক হবে, চিন্তা করিস না। আহান নিষ্পলকভাবে তাকিয়ে আছে, ভেতরটা যেন তার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ছেলে মানুষ তো তাই চোখ দিয়ে পানি বের করতে পারে না, ছেলে মানুষের কান্না করতে নেই। তাদের কথার মাঝে ডক্টর বের হয়ে আসে, তিনি আশ্বাস দেয় মেয়েটি এখন আশঙ্কামুক্ত। আয়াত কথাটা শুনে তপ্ত শ্বাস ফেলে। এতক্ষণ যাবৎ যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। সন্ধ্যার আগ মুহূর্তে ফারহার জ্ঞান ফিরে আসে। প্রথমে আয়াত গিয়ে দেখা করে, ফারহাকে দেখে আয়াত ছুটে গিয়ে বলে, তুই এমনটা করতে পারলি, একবার আমাদের কথা বললি না? আমরা তো সকলে তোর পর হয়ে গেছি, তাই না? তাই তো এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিলি। আয়াতের কণ্ঠে অভিমানী মিশে আছে। ফারহা মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে ধীরে ধীরে কিছু বলার চেষ্টা করলো। শরীর অনেক বেশি দুর্বল থাকায় ঠোঁট ছেড়ে কথাগুলো বেরিয়ে আসতে পারলো না। ফারহার মাথাটা কেমন ভারী হয়ে আছে, চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে। ফারহার ডান হাতটা উঠিয়ে আয়াতের দিকে বাড়ায়। আয়াত ফারহাকে ধরে ডুকরে কেঁদে ওঠে। বেশ কিছুক্ষণ সময় আয়াত ফারহার পাশে বসে থাকে, তারপর সে বেরিয়ে যায়। ডক্টর জানায় রোগীর কাছে বেশিক্ষণ থাকা যাবে না। আহান এখনো ফারহার সাথে দেখা করেনি। মনের ভিতর ফারহার দেওয়া আঘাত যেন ক্ষণে ক্ষণে ভেসে উঠছে। সে তো ফারহাকে ভালোবেসেছিল। এক আকাশ পরিমাণ অভিযোগ আহানের হৃদয়ে জমা হয়েছে। অনুভব আয়াতকে নিয়ে বের হয়। আয়াত সেই সকালে এনেছে, বাড়ি মানুষ হয়তো চিন্তা করছে, তাই ভাবলো আয়াতকে রেখে না হয় সে আসবে। তাই অনুভব আহানকে বলে দিয়েছে ফারহার খেয়াল রাখার জন্য, অসুস্থ মেয়েটার ওপর রাগ পুষে না রাখতে। ফারহার পরিস্থিতি শিকার ছিল। এসব কথা আহানকে শুনলেও মন যেন তার কঠিন পাথরে পরিণত হয়েছে। অনুভব আয়াতকে নিয়ে গাড়িতে উঠে বসে। সারাদিনের ঝামেলা খাওয়ার কথা যেন তার মনেই ছিল না। আয়াতের প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। অভিমান নয়, লজ্জা নয়, সাথে বসা পুরুষটাকে এক নিঃশব্দে তাকে চেপে ধরেছে। অনুভব আয়াতের দিকে তাকালো, তার মুখটা কেমন শুকিয়ে গেছে, ক্লান্তিতে চোখে মুখে এক বিষণ্ণতার ছাপ। মাথায় লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছুঁয়ে পড়েছে, কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, সেই চোখে স্পষ্ট ক্লান্তির ছায়া। হঠাৎই অনুভবের মনে পড়ে গেল তার সকালে নাস্তা করা বেরিয়ে পড়ার কথা, কিছু খাওয়া হয়নি। দিনের সব উত্তেজনা, দৌড়ঝাঁপ আর অনাকাঙ্ক্ষিত জটিলতা সে কথা যেন হারিয়ে গিয়েছিল। নিজের অসাবধানতাই এরকম একটা রাগ হলো তার। আয়াতের নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, সে তো বলতেও পারছে না।
চারদিক ইতিমধ্যে অন্ধকারে ডুবে গেছে। নিস্তব্ধ রাতে বাতাসের জন্য এক শিশিরের অনুভূতি মিশে আছে। গাড়ির জানলা খোলা ছিল, গাড়ির জানলা দিয়ে ঢুকে পড়ে বাতাসের আয়াতের চুলগুলো উড়ে বেড়াচ্ছে। তার চুলে সেই নরম ও এলোমেলো আনন্দর যেন নীরব ভাষায় কিছু বলছে। ক্লান্তি আর না বলা এক চাওয়ার কথা। অনুভব ধীরে হাত বাড়িয়ে আয়াতের চুলগুলো স্নেহর কপাল থেকে সরিয়ে দেয়। মুহূর্তে আয়াত কেঁপে ওঠে, যেন সেই স্পর্শে তার ভিতরে এক আনন্দর সৃষ্টি হয়। অনুভব নিজের করা কাজ খেয়াল করে দ্রুত হাত সরিয়ে ফেলে। আয়াত চোখ তুলে তাকায় অনুভবের দিকে, চোখে ক্লান্ত, কিন্তু তাতে গভীর এক আস্থা লুকিয়ে আছে। চোখে খুব খিদে পেয়েছে তাই না? নরম কণ্ঠে জিজ্ঞেস করে অনুভব। আয়াত কিছু না বলে মাথা নিচু করে নিঃশব্দ সম্মতি, শুধু একবার হালকা করে ঘাড় নাড়ালো। অনুভব আর কিছু বলে না, সেই গাড়ি স্টার্ট দেয়। শহরের নিঃশ্বাস রাস্তায় গাড়ি এগোতে থাকে। একলা ছোট রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায় সে। আলো জ্বলছে সেখানে, তবে কেমন নিস্তব্ধ একটা পরিবেশ। অনুভব নেমে গিয়ে দরজাটা খুলে আয়াতকে নামতে বলে। আয়াত ধীরে পা ফেলে নামলো। গাড়ি আলোতে তার মুখটা আরও স্পষ্ট ক্লান্ত, তবুও নরম আলোতে যেন একটু প্রশান্তির ছোঁয়া। তারা একসাথে রেস্টুরেন্টে ঢুকে অনুভব চুপচাপ মেনু দেখে কিছু অর্ডার করে। খাবার আসতে একটু সময় লাগে। এই সময়টুকুতে দুইজনের মাঝে কোনো কথা হয় না, কিন্তু নীরবতা যেন অদ্ভুত এক বোঝাপড়া গড়ে ওঠে। অনুভব শুধু মাঝে মাঝে আয়াতের দিকে তাকায়, যেন নিশ্চিত হতে চায় তাকে একটু স্বস্তি দিতে পেরেছে তো। খাবার এলে আয়াত ধীরে খেতে শুরু করে। প্রতিটি কাঁচা চামচে যেন একটু করে ফিরে আসে তার স্বাভাবিকতা, ফিরে আসে হারিয়ে যাওয়া শক্তি। অনুভব নিঃশব্দে তাকিয়ে থাকে, তৃপ্তি এক চিলতে হাসি ঠোঁটের কোণে। খাওয়া দাওয়া শেষ করে তারা বাসার পথে রওনা দেয়। গাড়ির ভিতরে ছায়ার মতো নেমে আসে নীরবতা, যেন শব্দ সেখানে প্রবেশধারিকার নেই। আয়াত ক্লান্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে গাড়িতে গিয়ে গা এলিয়ে দেয়। গভীর নীরবতায় ডুবে থাকা তার মুখে এক ধরনের প্রশান্তি খেলে যায়। অনুভব চুপচাপ আয়াতের দিকে তাকিয়ে থাকে। গাড়ি হালকা আফসাল হয়, আয়াতের মুখটা যেন দূরে কোনো নিঃসঙ্গ চাঁদের মতো লাগে তার কাছে, নির্জন, ধীর, অথচ আপার মুগ্ধতা ভরা। সে কিছু বলার চেষ্টাও করে না, শুধু তাকিয়ে থাকে, যেন তাকিয়ে বুঝিয়ে দিতে চায় অনুভবের নীরবতাটুকু আসলে শব্দের চেয়েও গভীর। ফারহা কেবিনে বাইরে নিঃশব্দে বসে আছে আহান, পাশে তার মা আহমিকা আর বাবা ইকবাল হাসান। কিছুদিন আগে আহান নিজে জানিয়েছে সে একজন মেয়েকে ভালোবাসে। সে খবরে ইকবাল ও আহমিকার চোখে ছিল আনন্দের ঝিলিক। ভাবছিলেন ছেলেটা বুঝি জীবনে সঠিক পথ বেছে নিয়েছে, কিন্তু হঠাৎ করে ছেলেটার আচরণে এসেছে অদ্ভুত এক পরিবর্তন। আগে সে প্লাবন্ত হাসিমুখ ছেলেটা যেন কোথায় হারিয়ে গেছে। সারাক্ষণ চুপচাপ নির্বাক চোখে একরাশ চিন্তা। আহান এখনো কেবিনের ভিতরে যায়নি, বাইরে বসে যেন নিজেকে শক্ত করে নিচ্ছে। ইকবাল হাসান ও অনামিকা পাশে চুপচাপ বসে আছে, কিছু বলতেও পারছে না। গতকাল অনুভব সব খুলে বলেছিল, তাদের ফারহার শরীরের অবস্থা, তার মানসিক চাপ, এমনকি বিয়ের প্রসঙ্গটা নিয়েও। ফারহার অবস্থার কথা শুনে ছুটে আসে তারা হাসপাতালে। কেবিনে ঢুকে দেখে ঘুমন্ত ফারহার নিস্তেজ, মুখের মায়া ভরা ছায়াটুকু যেন ক্লান্তির স্নান, চোখে নিচে গভীর কালি, যেন বহু রাতে নির্ঘুম যন্ত্রণা জমে আছে সেখানে। এই মেয়ে তো শুধু ছেলের ভালোবাসা নয়, ইকবাল হাসান আর অনামিকার হৃদয়ের জায়গা করে নিয়েছিল মেয়েটার মতো করেই। ফারহার এই অবস্থা দেখে অনামিকা অন্তরটা কেঁদে ওঠে। মায়ের মন যে মানতেই চায় না, এতটুকু মেয়েটার জীবনে এত কষ্ট বুকের ভিতর। হাহাকার উঠলেও চোখের জল আড়াল করে বসে থাকেন তিনি। ইকবাল হোসেন কিছু মেডিসিনের জন্য বাহিরে যায়। আহান ফ্লোরের দিকে দৃষ্টি তাকিয়ে আছে। অনামিকা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। আহান মায়ের স্পর্শ পেয়ে মায়ের দিকে তাকায়। অনামিকা ছেলেকে বললে, মেয়েটার সাথে এখনো নাকি দেখা করিনি সে, নার্স আমাকে বলল তুই গিয়ে এখন একটু দেখা করে আয়। আহান মাথা নাড়িয়ে সম্মতি দিলে, তারপর উঠে কেবিনের দরজা ছেড়ে ভিতরে প্রবেশ করে। ফারহা কখনো ঘুমিয়ে রয়েছে। আহান পাশে থাকা চেয়ার টেনে এনে ফারহার কাছে বসে। আহান আস্তে করে ফারহার একটা হাত নিজের হাতে মুঠোয় চেপে ধরে ফারহার ঘুমন্ত মুখটার দিকে তাকায়। কফি শপে দেখা ফারহা আর এখনকার ফারহার মধ্যে অনেক তফাৎ। আহানের বুক চিরে বেরিয়ে আসে একটা দীর্ঘ নিঃশ্বাস। ফারহার একটু নড়াচড়া করতে আহান হাত ছেড়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। নিঃশৃদ্র রাত, ঘুড়ি কাটায় প্রায় 10টা পেরিয়ে গেছে। দিনের ক্লান্তিতে আয়াত গাড়িতে ঘুমিয়ে পড়েছে। অনুভবের কিছু জরুরি কাজ থাকায় সে গাড়ি সাইড করে রেখে সাময়িকভাবে এক জায়গায় যায়। কাজ শেষ করে ফিরে আসে। গাড়িতে বসে দেখে আয়াত এখনো গভীর মুখে অচেতন। অনুভব একটু হাসলো, মনে মনে বলল, গভীর ঘুমে ঘুমিয়ে আছে ঘুমকুমারী, তোর পাহারায় আমি আছি, আমি এক তদন্ত প্রহরী। ভাবনার মাঝেই অনুভবের ফোন বেজে ওঠে। ঈশা ফোন দিয়েছে। কলটা রিসিভ করে ঈশা বলে, ভাইয়া তোমরা কই, এখনো ফিরোনি কেন? আসছি আমরা। সবাই কি ঘুমিয়েছে বুড়ি? হ্যাঁ ভাইয়া, আম্মুর শরীরটা ভালো লাগছিল না, ঘুমিয়েছে, আব্বু ঘুমিয়েছে। তোমরা তাড়াতাড়ি আসো, অনেক রাত হলো তো। আচ্ছা আসছি, তুই মেন ডোরটা খুলে রাখ। এই বলে অনুভব কল কেটে দেয়। অনুভব আয়াতকে ধরে নিজের দিকে টানে, তারপর ড্রাইভে মন দেয়। গভীর নিশীতে ধূলিকণাগুলো উড়ে বেড়াচ্ছে। অনুভবের গাড়িতে ছুটে যাচ্ছে রাতের আধারে।
শেখ ম্যানশনে এসে গাড়িটা পার্ক করে নেয়। এতপর সে গাড়ি থেকে নেমে ওপাশে যায়। ডোর খুলে নিচে হয়ে আয়াতকে ধরে। অনুভব একটু খেয়াল করলো আয়াতের নাকের উপর বাদামি রঙের তিলটা যেন জ্বলজ্বল করছে। অনুভব হাতের তর্জনী দিয়ে তিলটাকে ছুঁয়ে দেয়। তারপর আয়াতকে পাজা গুলে তুলে রুমের দিকে হাঁটা দেয়। নিশি রাতে অন্ধকার কেটে গেছে অনেকক্ষণ আগে। কাক ডাকা, সকালের পাখির কিচিরমিচির আর জানলার পর্দা ভেদ করে সূর্যের মিষ্টি আলো আস্তে আস্তে ঘরে ঢুকে পড়েছে। রোদের এই কোমল আলোয় রশ্মির ঝলক আয়াতের চোখ মুখ একটু বিরক্তি ভৌযুগল কুঁচকে গেল। মনে হলো এই মিষ্টি আলো যেন তার ঘুম ভাঙাতে এসেছে। একরকম রাগ আর একটু বিক্ষোভ মন নিয়ে আয়াত বিছানায় উঠে বসলো। তার চুলগুলো এলোমেলো, লম্বা চুল থাকার কারণে সে প্রতিদিন ঘুমানোর আগে চুল বিনুনি করে রাখে, না হলে সকালে চুল চিরুনিতে করতে বেশ কষ্ট হয়। আয়াত মুখের উপরে চুলগুলো হাত দিয়ে সরিয়ে চোখ খুলে ঘুম ঘুম চোখে চারপাশে ভালো করে পরীক্ষা করে নিজেকে তার ঘরে আবিষ্কার করে। হ্যাঁ হ্যাঁ, এটাই তার ঘর, কিন্তু রাতে তো সে গাড়িতে ছিল। রাতের কথা মনে হতেই আয়াতের সেই মুহূর্তটা চোখে ভাসে ওঠে। গাড়ির জানলা দিয়ে টোকা বাতাস যখন তার চুলগুলো এলোমেলো করে দিতে ব্যস্ত, তখন অনুভব হঠাৎই তার কপালের উপরে এসে পড়ে একগুচ্ছ চুল সরিয়ে এখানে গুজে দিয়েছিল। সেই স্পর্শে যেন এক পূর্বক অনুভূতি লুকিয়েছিল, একটা অনিবার্জনীয় শিহরণ যা গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল আয়াতের মনকে। আয়াত মনে করার চেষ্টা করে রাতে খাবার শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠেছিল। তারপর কি হয়েছিল মনে পড়ে না কিছুই। সে তো গাড়িতেই ছিল, তবে ঘরে এলো কীভাবে? কে তাকে নিয়ে আসলো? অনুভব ভাই নামটা মনে আসতেই শুলটা যেন কেঁপে উঠল আয়াতের। লোম খাড়া হয়ে যায়, চোখে মুখে লজ্জায় এক অদ্ভুত আভা ফুটে ওঠে। চলবে, পরবর্তী পার্টও আপলোড করা আছে, দেখে নিন সবাই। ধন্যবাদ।